নমস্কার। আজকে আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে একটি নতুন ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও তার ইতিহাস নিয়ে আলোচনা করব। আজ আমার আলোচ্য বিষয় অত্যন্ত পরিচিত ঘৃতকুমারী উদ্ভিদের ঐতিহাসিক পরিচয় এবং তার গুণাগুণ। এই উদ্ভিদের লোকাল নেম হচ্ছে ঘৃতকুমারী, আর সায়েন্টিফিক নেম দেখতেই পাচ্ছেন উদ্ভিদটা। সায়েন্টিফিক নেম বারবাডেন্সিস। এটি যে ফ্যামিলির উদ্ভিদ সেই ফ্যামিলির নাম হচ্ছে লিলিয়েসি ফ্যামিলি। এই উদ্ভিদ অত্যন্ত প্রাচীন একটি উদ্ভিদ। উদ্ভিদটির প্রকৃত পরিচয় যদি আমরা দিতে চাই তাহলে বলতে হবে প্রায় 300 কোটি বছরের পুরানো এই উদ্ভিদ। এই উদ্ভিদ প্রকৃতপক্ষে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজে প্রথম, তবে সেটি আজ থেকে প্রায় 25 থেকে 50 কোটি বছর আগে। তারও পূর্বে এই উদ্ভিদ পৃথিবীতে বর্তমান ছিল। ঠিক যখন পৃথিবীতে ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল, মায়োসিন যুগে, ঠিক সেই মায়োসিন যুগে এই উদ্ভিদ অত্যন্ত বড় জায়গা নিয়ে প্রায় 2 থেকে 3 মিটার উচ্চতা বিশিষ্ট পাতা নিয়ে পৃথিবীতে বিরাজ করত। আর ডাইনোসরদের একমাত্র প্রধান খাদ্য ছিল, বিশেষ করে যারা ভেজিটেটিভ ডাইরেক্ট ডাইনোসর, তাদের প্রধান খাদ্য ছিল এই উদ্ভিদ। এই উদ্ভিদ যখন ট্রায়াসিন যুগে প্রথম ডাইনোসরের আবির্ভাব ঘটেছিল, তখন ডাইনোসররা অত্যন্ত ক্ষুদ্র আকৃতির ছিল। এই ক্ষুদ্র আকৃতির ডাইনোসররা, বিশেষ করে যারা শাকাহারী ডাইনোসর, তারা এই উদ্ভিদ খেয়ে প্রাণ ধারণ করত। তারপরে যখন ডাইনোসরদের স্বর্ণযুগ আসলো, অর্থাৎ জুরাসিক যুগ, তখন বৃহৎ আকৃতির যে শাকাহারী ডাইনোসর, তারা এই উদ্ভিদ সেবন করে জীবন ধারণ করত, বিজ্ঞানীরা বলছেন। এরপরে যখন ডাইনোসরদের জীবনে নেমে আসলো খুব ক্রিটিক্যাল যুগ, অর্থাৎ ক্রিটেসিয়াস যুগ, সেই যুগে একটি বৃহৎ আকৃতির গ্রহাণু পৃথিবীর বুকে আশ্রে পড়ল। মুহূর্তের মধ্যে সব বড় প্রাণী ধ্বংস হয়ে গেল। এই উদ্ভিদ কিন্তু ধ্বংস হলো না, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর সঙ্গে সঙ্গে এই উদ্ভিদও বেঁচে থাকলো। সেই থেকে আজও বিরাজ করছে এই উদ্ভিদ। তাই ওয়েস্ট ইন্ডিজে যখন সমুদ্র বিপ্লবের সময় নাবিকরা পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড থেকে যাত্রা করেছিল, তারা এই উদ্ভিদ তাদের যাত্রা সঙ্গী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে যেত। কারণ যারা সমুদ্র অভিযাত্রী, তারা এই উদ্ভিদ সংগ্রহ করে নিয়ে তাদের জাহাজে উঠতেন। অনেক সময় সমুদ্রের নোনা জল পান করতে না পেরে এই উদ্ভিদের যে তরল শ্বাস ভেতরে আছে, আপনারা দেখতে পাবেন। এই তরল শ্বাস অত্যন্ত জলীয়। এই জলীয় শ্বাস তারা সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে পানীয় জলের অভাব পূরণ করতে উদ্ভিদ সেবন করত। আর তখন থেকে এই উদ্ভিদ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আমাদের ভারতবর্ষে, বিশেষ করে দক্ষিণ ভারত, পূর্ব ভারত, বাংলাদেশ এবং ভারতের প্রায় সর্বত্র এই উদ্ভিদের আমরা পরিচয় পেয়ে থাকি। বর্তমান পৃথিবীতে এই উদ্ভিদের এত ভেষজ মূল্য যে সমস্ত দেশে উদ্ভিদকে চাষ করে থাকে। তাই পৃথিবীর সমস্ত জায়গায় এখন বর্তমানে এই ঘৃতকুমারী উদ্ভিদের চাষ হয়ে থাকে। এই উদ্ভিদ
মূলত একটু ঘাস জাতীয়, আর এই উদ্ভিদের যে পাতার সেই ধারগুলোতে একটু কাটা কাটা আছে, তাই এই উদ্ভিদকে একটু ক্যাকটাস শ্রেণীর উদ্ভিদ বললেও ভুল হবে না। এই উদ্ভিদের আমরা প্রথমে একটু ভেজিটেটিভ ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। ভেজিটেটিভ ক্যারেক্টারে দেখা যাবে এই উদ্ভিদ হচ্ছে গ্রন্থি কাণ্ডযুক্ত একটি উদ্ভিদ, আর উদ্ভিদটি হচ্ছে মূল অস্থানিক শাখাযুক্ত, অস্থানিক শাখাযুক্ত মূল এর, আর মূলের নিচের দিকটা অনেকটা মাটির গভীরে নেমে যায়, গভীর থেকে এরা খাদ্যরস সংগ্রহ করে। আর উদ্ভিদের যে পাতা, তার ধারটা কণ্টকযুক্ত এবং এই পাতার মধ্যবর্তী স্থানটি যথেষ্ট শাসালো অংশ আছে, তাই পাতাটি যথেষ্ট পুরু হয় এবং ধারগুলি কাঁটাযুক্ত, হালকা সবুজ রঙের পাতা, পাতা একটু ছিটে ছিট সাদা দাগ থাকে। একটু জুম করে দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে, এই ছিট ছিট সাদা দাগগুলো পাতাতে আছে, দেখতেই পাচ্ছেন। এটা এই উদ্ভিদের একটা চরম বৈশিষ্ট্য। এই উদ্ভিদের আমরা যে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার অর্থাৎ জননগত বৈশিষ্ট্য, সেই জননগত বৈশিষ্ট্য উল্লেখ করতে গেলে পরে দেখতে হবে যে উদ্ভিদের মিডিল থেকে, তাই উদ্ভিদের মিডিল অংশ থেকে একটি দণ্ডাকারের একটি পুষ্পদণ্ড বেরিয়ে যায়। এই পুষ্পদণ্ডের চারিদিকেই প্রকৃতপক্ষে কি থাকে না, সারি সারি পুষ্প সাজানো থাকে, পুষ্পগুলি অনেকটা ঘন্টার মতো। আর এই পুষ্পগুলি প্রকৃতপক্ষে উভয়লিঙ্গ এবং অসম্পূর্ণ পুষ্প, কমলা রঙের দেখতে ফুলগুলি কি না কমলা রঙের। এই উদ্ভিদের পুষ্পদণ্ডের যে পুংস্তবক, সেটা 6টি পুংকেশর নিয়ে গঠিত। এখনো পর্যন্ত আমার উদ্ভিদে কোনো ফুল হয়নি, কারণ উদ্ভিদগুলি অত্যন্ত নবীন, আমার যে লাগানো উদ্ভিদ এখানে আছে। আর এই উদ্ভিদের যে স্ত্রীস্তবক, 3টি গর্ভপত্র আছে। এই উদ্ভিদের যে ফলগুলি হয় তা অনেকটা ক্যাপসুল আকৃতির হয়। আমরা যে ক্যাপসুলগুলি বাজার থেকে রোগ হলে খেয়ে থাকি, সেই ক্যাপসুল আকৃতির। আমার গাছে ফুল হয়নি বলে দেখাতে পারলাম না, কিন্তু এই উদ্ভিদের যে রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার পুষ্প, সেই পুষ্প খুব সুন্দর, অনেকটা রজনীগন্ধা ফুলের মতো। যেমন স্টিক বেরিয়ে আসে, স্টিকের চারিপাশে রজনীগন্ধা ফুলগুলি থাকে, ঠিক তেমনই এই উদ্ভিদের ফুলগুলি। এই উদ্ভিদের এরপরে আমরা চলে আসবো ভেষজ গুণ, অর্থাৎ যাকে বলা হয় মেডিসিনাল ভ্যালু। এই উদ্ভিদের মেডিসিনাল ভ্যালুতে আমরা দেখতে পাবো এটি বর্তমানে একাধিক রোগের ঔষধ তৈরি হচ্ছে এই উদ্ভিদ দিয়ে। তাই এই উদ্ভিদকে পৃথিবীর বিভিন্ন দেশ চাষের আওতায় নিয়ে চলে এসছে। এই উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা মানব শরীরে বিশেষত বিলিরুবিন তৈরি করে, বিলিভার্বিন তৈরি করতে পারে, বেসোফিল হিমোগ্লোবিন তৈরি করে, পিগমেন্ট এবং বাইল সল্ট, ফাইব্রিনোজেন এবং অ্যালবুমিন তৈরি করতে পারে। তাছাড়া কিছু খনিজ পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম এই উদ্ভিদ তৈরি করে থাকে, যার ফলে এইগুলির মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে শরীরে। আর এই মাত্রা নিয়ন্ত্রণের জন্য এই উদ্ভিদ শরীরের বিভিন্ন রোগ নিরাময় করতে সক্ষম। বর্তমানে পেটের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, যে লিভারের সমস্যা, অশ্ব বা পাইলসের সমস্যা, জন্ডিসের সমস্যা, প্লীহা বৃদ্ধি, এছাড়া লিভার বৃদ্ধি, সেই সঙ্গে পেটে কৃমিজনিত সমস্যা ইত্যাদিতে এই উদ্ভিদ অনবদ্য ভূমিকা পালন করে থাকে। তাই পৃথিবীর বিভিন্ন দেশ আজ এই উদ্ভিদকে যথেষ্ট গুরুত্ব দিয়ে চাষাবাদ করছে। অত্যন্ত সমৃদ্ধশালী দেশগুলি তাদের ভেষজ যে উদ্ভিদ, সেই উদ্ভিদের তালিকাতে এই উদ্ভিদকে প্রথম সারির উদ্ভিদ হিসাবে স্থান দিয়ে থাকে। এবার আমরা এই উদ্ভিদের যে ভেজিটেটিভ ক্যারেক্টারের পরে যে মেডিসিনাল ভ্যালু আলোচনা করছিলাম তা পরপর একটু উল্লেখ করে দিই। প্রথমেই বলতে পারি এই উদ্ভিদের যে পাতায় একটু শাঁসালো অংশ আছে, সেই শ্বাস দেহকে ঠান্ডা রাখে। কেউ যদি অত্যন্ত গরম থেকে ঘুরে আসে, তাহলে পাতার একটি পার্ট একটু ব্লেড দিয়ে সুন্দর করে এর
যে পাতলা চামড়াটি তা ছাড়িয়ে নিয়ে যে থকথকে অংশটি সেটি মাথার উপরে বসিয়ে দিলে পরে গরম থেকে সদ্য ঘুরে আসা ব্যক্তির যদি সর্দি গর্মি হয়ে থাকে তাহলে মাথা থেকে অঝরে জল এবং তার সঙ্গে গরম এই জলের সঙ্গে ধীরে ধীরে জল আকারে নেমে যাবে এবং শরীরকে ঠান্ডা করে দেবে, সর্দি গর্মি দূর করে দেবে। খুব সুন্দর একটি গুণ এই উদ্ভিদের এই সর্দি গর্মি নিরাময়ের ক্ষেত্রে। এছাড়া এই উদ্ভিদের নরম শ্বাস ক্রিম ও অয়েন্টমেন্ট তৈরি হয় যা ত্বকের মসৃণতা উজ্জ্বলতা বৃদ্ধি করে, খসখসে ত্বকের যে ভাব সেই ভাবটাও দূর করে দেয়। এছাড়া শীতে যাদের পায়ের গোড়ালি ফাটে, যাদের ঠোঁট ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে, তারা যদি উদ্ভিদের যে ত্বক থেকে তৈরি অয়েন্টমেন্ট সেই ফাটা অংশে ব্যবহার করে থাকেন তাহলে ম্যাজিকের মতো কাজ করে থাকে, ফাটা অংশ খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়। এছাড়া এই উদ্ভিদের পাতা যে শ্বাস তা পেটে টিউমার, তাছাড়া ফোড়া, শরীরে যে ফোড়া হয়, কার্বঙ্কল হয় এবং সায়াটিকা যে ভীষণ ধরনের এক প্রকার ব্যথা বেদনার রোগ, সেই সায়াটিকা দূর করতেও সাহায্য করে থাকে। বর্তমানে পশ্চিমা দেশগুলি, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, ইউরোপের বেশিরভাগ দেশ, আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশ, এরা এই উদ্ভিদের পাতার স্যালাড ব্যবহার করে থাকে খাদ্যের সময়, যা হজম শক্তির সৃষ্টি করে, মলকে মোলায়েম রাখে। বিশেষ করে যাদের পাইলস হয়, যাদের পাইলসের জন্য কি যারা মলত্যাগের সময় অত্যন্ত কষ্ট পান, তারা যদি খাদ্যের সময় এই উদ্ভিদের পাতার স্যালাড ব্যবহার করেন তাহলে তারা অনেক উপকৃত হবেন। এছাড়া এই উদ্ভিদের যে ত্বক, এই উদ্ভিদের যে মিডিলে শ্বাস আছে, সেই শ্বাসটা ত্বকের আমাদের শরীরে, মানুষের শরীরে ত্বকের গ্লামারকে ফিরিয়ে আনতে সাহায্য করে। অ্যালোভেরা কাণ্ডের রস প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ, মনে রাখতে হবে। তাই এটি প্রকৃতপক্ষে বল বৃদ্ধিকারক টনিক হিসাবে বর্তমান টনিক ওষুধ রূপে ব্যবহার করা হচ্ছে। এছাড়া এই উদ্ভিদের পাতার রস থেকে স্ত্রী লোকের ঋতুচক্রের ঔষধ তৈরি হয়, মনে রাখতে হবে। সেই সঙ্গে চর্মরোগের ঔষধ, সিস্টের ঔষধ, এমনকি রং প্রস্তুত হচ্ছে, খুব দামি রং এই অ্যালোভেরার রস থেকে বর্তমানে রং তৈরি হচ্ছে। এই উদ্ভিদের প্রসাস মূল্য খুবই মূল্যবান আমরা বুঝতে পারছি। সকলকে তাই এই উদ্ভিদটি আমার ভিডিও থেকে খুব সুন্দরভাবে এর গুণাগুণটি জেনে রাখা প্রয়োজন আছে। আজ এই পর্যন্ত। আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত থাকব। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।